মামলায় সাক্ষীর জবানবন্দি জেরা, পূর্ণ জবানবন্দি, পূর্ণ জেরা কাকে বলে এবং কিভাবে সাক্ষীর জবানবন্দি জেরা, পূর্ণ জবানবন্দি, পূর্ণ জেরা নেওয়া হবে সেই বিষয়ে সাক্ষ্য আইন 1872 সালের আলোকে আমরা জানার চেষ্টা করব। তাহলে মামলা যখন করা হবে তখন একটা দেওয়ানি মামলা হোক আর একটা ফৌজদারি মামলা হোক, সেই মামলার বোথ পার্টিস থাকবে, অর্থাৎ দুইটা পক্ষ থাকে, তাই না? এই দুই পক্ষের মধ্যে যিনি মামলা দায়ের করেন তাকে আমরা বলি বাদী, আর যিনি হচ্ছে মামলা খান তাকে আমরা, বা অপোজিট পার্টি, তাকে আমরা বিবাদী বলি। তাহলে যিনি মামলা দায়ের করতেছেন, যিনি মামলার দায়িত্ব অর্জন করতেছেন, তিনি জবানবন্দি দেওয়ার প্রথম অধিকারী ব্যক্তি, অর্থাৎ সাক্ষীর কাঠগড়ায় যদি কেউ জবানবন্দি দেয় প্রথম কে দিবে? বাদী দিবে। এরপরে অপোজিট পার্টি জবানবন্দি দেওয়ার পর ওই বাদীকে জেরা করবে। এরপর যদি জেরাতে কোনো ত্রুটি বা বিচ্যুতি হয় সেটি সংশোধন করে নেওয়ার জন্য বা সেরে নেওয়ার জন্য আবার পুনরায় তাকে হচ্ছে জবানবন্দি গ্রহণ করবে সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি বা বাদী। এরপর পূর্ণ জবানবন্দি নেওয়ার পরে আবার অপোজিট পার্টি পুনরায় যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করবে তখন তাকে আমরা পূর্ণ জেরা বলবো। তাহলে আমরা যদি স্তরে স্তরে সাজাই, প্রথমে জবানবন্দি নেওয়া হবে, এরপরে হচ্ছে জেরা নেওয়া হবে, এরপরে হচ্ছে পূর্ণ জবানবন্দি নেওয়া হবে, এরপরে হচ্ছে পূর্ণ জেরা নেওয়া হবে। কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। লার্নেড ল একাডেমিতে অনলাইন ও অফলাইনে শনির একটা ক্যাম্পাসে ভর্তি হতে ফোন দিবেন 01817451565 নাম্বারে। দেখেন, সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করবে তখন তাকে আমরা জবানবন্দি বলবো। বলেন কি বলেছি? সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করবে তখন তাকে জবানবন্দি বলে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। দেখেন, তাহলে সাক্ষী উপস্থাপন করবে প্রথম বাদী সাক্ষী উপস্থাপন করার পরে বাদীকে যখন নিজের সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করা হয় তখন তাকে কি বলবো আমরা? জবানবন্দি বলবো। বিরোধী পক্ষ, প্রতিপক্ষ বা অন্য পক্ষ বা অপর পক্ষ জবানবন্দি গ্রহণ করার পরে যখন ওই সাক্ষীকে কোনো প্রশ্ন করে তখন তাকে জেরা বলে। জেরা গ্রহণ করার পর সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি পুনরায় যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করে তখন তাকে পুনঃ জবানবন্দি বলে, তাই তো? আচ্ছা, এরপরে দেখেন, পুনঃ জবানবন্দি গ্রহণ করার পর যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করা হয় তখন তাকে, প্রতিপক্ষ যখন কোনো প্রশ্ন করবে তখন তাকে পুনঃজেরা বলে। এখন এটা কোথায় আছে, কত ধারায় আছে, এইটা নিয়ে একটা ঝামেলা আছে, কারণ বাজারে বিভিন্ন ধরনের বই আছে এবং বইয়ে বিভিন্ন ধরনের উত্তর আছে, এবং এই জায়গাটাই কেন জানি আমার মনে হয় যে একটু গরমিল আছে, একটু অনেকে বোঝে না, এবং ম্যাক্সিমামই এইখানে সরকারি প্রশ্ন হয়েছে। সরকারি প্রশ্নগুলো আমরা বেসরকারি ব্যক্তিরা এক একজন এক এক রকম উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই কারণে ছোট একটা টেকনিক মাথায় রাখতে হবে। টেকনিকটা হচ্ছে, সংজ্ঞা আছে বলে, এটা হলো 137। বলেন কি বলেছি? সংজ্ঞা আছে বলে 137, যায় হয় ক্রম 138। বলেন কি বলেছি? যায় হয় ক্রম, এটা আছে 138 ধারাতে। এখন আমি তাহলে এক প্রশ্ন করি, দেখেন যে সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করে তখন তাকে জবানবন্দি বলে কত ধারায় আছে? 137 ধারায় আছে। আর জবানবন্দি নেওয়া যায় কত ধারায়? 138 ধারাতে। জবানবন্দি নেওয়া হয় কত ধারাতে? 138 ধারাতে। তার মানে আছে বলে, সংজ্ঞা আছে বলে 137, যায় হয় ক্রম 138। রিল্যাক্স। আচ্ছা, তাহলে সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করে তাকে জবানবন্দি বলে কত ধারায় আছে? 137 ধারায় আছে। জবানবন্দি কত ধারায় আছে? 137 ধারায় আছে। জবানবন্দি গ্রহণ করা হয় কত ধারাতে?
আপনার জেরা গ্রহণ করা হয় কত ধারাতে? তাহলে এই টেকনিকটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন 137 ধারাতে সাক্ষ্য আইনের 3টা বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। জবানবন্দি কাকে বলে সংজ্ঞা আছে 137-এ, জেরা কাকে আছে সংজ্ঞা আছে 137-এ, পূর্ণ জবানবন্দি কাকে বলে এটাও আছে 137-এ। 137 ধারার কোথাও পূর্ণ জেরার কোনো অস্তিত্ব নাই। 137 ধারার কোথাও পূর্ণ জেরার কোনো অস্তিত্ব নাই। পূর্ণ জেরার অস্তিত্ব পাওয়া যাবে 138 ধারাতে, সংজ্ঞাও আছে 138 ধারাতে, যায় হয় আছে বলে যা আছে পূর্ণ জেরা সংক্রান্ত সব আছে 138 ধারাতে। তাহলে জেরা কত ধারায় আছে? 137 ধারায়। আর পূর্ণ জেরা কত ধারায় আছে? 138 ধারাতে। জেরা 137 ধারায় থাকলেও পূর্ণ জেরা কিন্তু 137 ধারার কোথাও এর অস্তিত্ব নাই। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে একটা মামলার 2টা পক্ষ থাকে, 2টা পার্টি থাকে, সেই নিজের সাক্ষী আর অপরের সাক্ষী, অন্যের সাক্ষী। তাহলে নিজের সাক্ষীকে আপনার মাথায় রাখতে হবে। দেওয়ানি মামলায় বলেন বা সাক্ষীর খরচা বলেন, সাক্ষীর খরচা কিন্তু সবসময় বাদীকে বহন করতে হয়। তাহলে আপনি একজনকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য আনছেন আপনার নিজের সাক্ষীকে। তাহলে আবারও বলতেছি, নিজের সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করা হবে তখন তাকে জবানবন্দি বা এক্সামিনেশন বলে, যে এক্সামিনি বলে বা এক্সামিনেশন ইন চিফ বলে। নিজের সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করা হবে তখন তাকে জবানবন্দি বলে বা এক্সামিনি বলে বা এক্সামিনেশন ইন চিফ বলে। ওকে ওকে আচ্ছা, জবানবন্দি গ্রহণ করার পরে প্রতিপক্ষ, অপরপক্ষ, অন্য পক্ষ যদি ওই সাক্ষীকে কোনো প্রশ্ন করে তাকে জেরা বা ক্রস এক্সামিনেশন বলে। তাকে জেরা বা ক্রস এক্সামিনেশন বলে। তাহলে এইটা কত ধারায় আছে? কত ধারায়? 138 ধারায় আছে। 137 ধারায় আছে। পূর্ণ জেরা যদি বলতাম তাহলে 138 হইতো, যেহেতু জেরা আছে এই কারণে 137-এ আছে। আচ্ছা, এটা তো অনেক কিছু লেখা। কার এটা? এই তো পাইছি। দেখেন, তার মানে আমাদের এখানে অনেক কথা আছে। এখানে প্রথম কথাটা বলছে হচ্ছে সাক্ষীকে হাজিরকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ করার জন্য কোনো প্রশ্ন করা হলে তাকে কি বলে? আবারও বলতে দিই, সাক্ষী হাজিরকারী পক্ষ সাক্ষীকে কোনো প্রশ্ন করলে তাকে কি বলে? তাকে জবানবন্দি বলে। সাক্ষী হাজিরকারী ব্যক্তি মানেই তো উপস্থাপনকারী ব্যক্তি, বাদী। তাহলে সাক্ষী হাজিরকারী ব্যক্তি যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করবে তখন তাকে কি বলবো? জবানবন্দি বা এক্সামিনেশন বা এক্সামিনি বা এক্সামিনেশন ইন চিফ। ওকে আচ্ছা, এবার দেখেন, বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ করার জন্য কোনো প্রশ্ন করা হলে তাকে কি বলে? জেরা বলে। কত ধারায় আছে? 137 ধারায় আছে। আচ্ছা, এরপর দেখেন, জেরা করার পর সাক্ষী হাজিরকারী পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষ্য গ্রহণ করাকে পুনঃজবানবন্দি বলে। এইটা কত ধারায় আছে? 137 ধারায় আছে। আবারও বলতেছি, জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি 137, পুনঃ জেরা 138। বলেন কি বলছি? তালুকদার সাহেব ভালো আছি, আপনি ভালো আছেন? লাইভ শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমাদের অনলাইন এবং সরাসরি শনির একটা ক্যাম্পাসে ভর্তি হতে ফোন দিবেন 01817451565 নাম্বারে। আমি কি বুঝাইতে পারি নাই? শিওর? তাহলে শুধু টেকনিকটা মাথায় রাখতে হবে, এইটুকু মাথায় রেখে টেকনিক মাথায় রাখতে হবে। সংজ্ঞা আছে বলে 137 আর যায় হয় 138। আচ্ছা, ক্রম। তাহলে এইবার প্রশ্ন, জবানবন্দি গ্রহণ করার পরে, জবানবন্দি গ্রহণ করার
প্রতিপক্ষ যখন সাক্ষীকে কোনো প্রশ্ন করে তখন তাকে জেরা বলে। কত ধারায় আছে? 137-এ আছে। 137-এ জেরা, পূর্ণ জেরা 138-এ। রিল্যাক্স। আচ্ছা, তার মানে পুনঃজেরার কথা কিন্তু সাক্ষ্য আইনের 137 ধারার কোথাও বলা হয় নাই। টোটালটাই আছে 138-এ। এখানে সংজ্ঞাও আছে, পুনঃজেরার সংজ্ঞাও আছে 138-এ, পুনঃজেরার ক্ষমতাও আছে 138-এ। তাহলে আমরা ধইরা নিতে পারি 137 হচ্ছে সংজ্ঞা, 138 হচ্ছে প্রয়োগ। তাহলে আবারও প্রশ্ন করি, জবানবন্দি কত ধারায় গ্রহণ করা হয়? কত ধারায়? আমি কিন্তু আমার কিন্তু আবার মাথা ঠান্ডা। আবার 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 তাহলে আবার তাহলে জবানবন্দি কত ধারায় গ্রহণ করা হয়? 138। জবানবন্দি কত ধারায় আছে? 137-এ আছে। জবানবন্দি নেওয়া হয় কত ধারায়? 138। সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি, সাক্ষী হাজিরকারী ব্যক্তি সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করে তখন তাকে জবানবন্দি বা এক্সামিনেশন বলে। কত ধারায় আছে? 137 ধারায় আছে। শিওর? আচ্ছা, তাহলে জবানবন্দি নেওয়া হয় কত ধারায়? এক্সামিনি কত ধারায় আছে? 137। এক্সামিনি নেওয়া হয় কত ধারায়? 138। এক্সামিনি নিয়ে যায় কত ধারায়? রিল্যাক্স, এই তো বুঝে গেছেন। সংজ্ঞা আছে বলে 137, যায় হয় 138। তাহলে এবারে বোঝা যাবে যে কি হয়। এবারে কিন্তু ভুল উত্তর দিলে কিন্তু আমি লাইভটা কেটে দিব এবং আমিও চলে যাব। হ্যাঁ, না বুঝলে চুপ থাকেন। চুপ থাকাটাই হলো তখন জ্ঞানীর লক্ষণ হবে, ভুল বলার থেকে। না না না, ঠিক আছে। তাহলে দেখেন, একদম পুনঃজেরা কত ধারায় আছে? বাহ, 138। তাহলে পুনঃজেরা কত ধারায় নেওয়া হয়? 138-এ। দেখেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দুইটা পার্টি আছে এইখানে, নিজের পার্টি এবং পরের পার্টি। তাহলে নিজের পার্টিকে যখন কোনো প্রশ্ন করবেন তখন তা হবে জবানবন্দি। পুনরায় যখন কোনো প্রশ্ন করবেন তখন তা পুনঃ জবানবন্দি হয়ে যাবে। আর অপরের পার্টিকে যখন কোনো প্রশ্ন করবেন তখন তো হবে জেরা। আর যখন পুনরায় অপর পার্টিকে প্রশ্ন করবেন তখন তাকে পুনঃজেরা বলে। জেরা আছে 137-এ, পুনঃজেরা আছে 138-এ। সাক্ষ্য আইনের 137 ধারার কোথাও পুনঃজেরার অস্তিত্ব পাওয়া যায় না। এখন এখানে ইংরেজি নিয়ে সমস্যা হয়। কি নিয়ে সমস্যা হয়? লাইভটা থাকবে, হ্যাঁ। এখানে আপনার ইংরেজি নিয়ে সমস্যা হয়। ম্যাক্সিমাম টাইমে দেখতেছি ইংরেজি দিয়ে প্রশ্ন হয়েছে, এবং আপনার সরকারি যত প্রশ্ন আছে দেখবেন এইখান থেকে ইংরেজিতেই মোটামুটি 3-4টা প্রশ্ন হয়েছে, এবং ওইখানে কিছু ভুল আছে উত্তরে। যেমন এই যে এক্সামিনি কত ধারায় নেওয়া হয়, বলেন। এক্সামিনি কত ধারায় নেওয়া হয়? না, 138 ধারাতে। যায় হয় ক্রম 138। তাহলে এক্সামিনি মানেই তো জবানবন্দি। তাহলে ইংলিশটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা জবানবন্দির ইংরেজিটা লিখে নেই একটু। জবানবন্দি হচ্ছে এক্সামিনি, এক্সামিনেশন ইন চিফ। একবার বইলা নেন এক্সামিনি। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য মনি। তাহলে এক্সামিনি, এক্সামিনেশন ইন চিফ, এটা হলো জবানবন্দি। এর পাশে লেখা নেন যে সংজ্ঞা আছে বলে 137, যায় হয় ক্রম 138। ওকে, এক্সামিনি, এক্সামিনেশন ইন চিফ, সংজ্ঞা আছে বলে 137 ধারাতে, যায় হয় 138 ধারাতে। ওকে ওকে, রিল্যাক্স।
ও পারবে, দেখেন ওরে আমি দিকেই, ও বলতে পারবে। হ্যাঁ, পোলাপাইনের ব্রেন আইন পড়ার জন্য উত্তম। ক্লাস 6 থেকে আইন আনা উচিত। এই সমাজ বিজ্ঞানের সাথে আইন ইনক্লুড করে দিলে ভালো, বা আলাদা একটা সাবজেক্টই থাকতে পারে, যে আইন বিষয়ে একটা আলাদা বিষয় থাকতে পারে, যেমন এটা ওরা ছোটবেলা থেকে জানবে। এখন তো সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞান ঢুকায় দেয়, দেখি পোলাপাইন, কিন্ডার গার্ডেনের পোলাপাইনের সাধারণ জ্ঞানের মধ্যে এরা ভরা কাঁঠাল মরা কাঁঠাল পড়ে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ক্লাস 2-তে পড়ায়, তাই না? এর মধ্যে আমরা তো এগুলা করতেই পারি, যে জবানবন্দি যেরা এদের আমরা শিখাইতেই পারি। পরে এরা পুলিশের কলার ধরে কবে, চেনস আমারে, দেশের জন্য কি করছি। পোলা পয়েন্ট দেখা যাবে 8টা ফেল, 8 সাবজেক্টে ফেল, সে মেধা। ও এফ গ্রেড এটাকে আমার ধারণাই নাই এই বিষয়ে। তাহলে রিল্যাক্স, এইটুকু তো বুঝতে পারছি। তাহলে এক্সামিনি কত ধারায় করা হয়? একদম কিন্তু নাকে ঘুষি মারবো এবার কিন্তু। নারী নির্যাতনের মামলা করার জন্য আত্মীয় হওয়ার দরকার নেই। যে কোনো নারী শিশু হইলেই সে নারী নির্যাতনের মামলা করার অধিকারী হয়, যদি আঘাতপ্রাপ্ত হয়। আবারও প্রশ্ন করতেছি, জবানবন্দি কত ধারায় আছে? 137। দেখেন, ইংলিশ বললে যে বইয়ের যে একটা ভুল ধারণা আপনাদের মাথার মধ্যে রয়ে আছে, ওইটাই কিন্তু বারবার প্রভাবিত করতেছে আপনাদের। আমি যতবার বলতেছি ততবার কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, আমি বুঝাইতে পারতেছি কথাটা, এবং বারবার চোখে আঙ্গুল দিয়েও বলতেছি যে এটা কিন্তু বিভিন্ন বইয়ে ঝামেলা আছে, বিভিন্ন বইয়ে ভুল আছে। লেখা নিতে হবে যে বইয়ে নানা প্রকারের সাংঘর্ষিকতা তৈরি হয়ে আছে এইসব জায়গায়, এইগুলা সচেতন হইতে হবে। তো এক্সামিনি আছে কত ধারায়? এক্সামিনি নেওয়া যায় কত ধারায়? এক্সামিনি নেওয়া হয় কত ধারায়? 138 ধারায়। সাক্ষী উপস্থাপনকার এই ব্যক্তি সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করে তাকে এক্সামিনেশন বলে কত ধারায়? 137। এক্সামিনেশন নেওয়া হয়, এক্সামিনি আছে 137। এক্সামিনি নেওয়া হয়, এক্সামিনি নেওয়া যায়, আমি আর বুঝাইতে পারবো না। ভালো আছেন? আচ্ছা, যে আপনার শিক্ষানবিশ আইনজীবীদের যে গর্ব, শিক্ষানবিশ আইনজীবীদের যে অহংকার, শিক্ষানবিশ আইনজীবীদের চোখের মণি, শিক্ষানবিশ আইনজীবীদের মধ্যমণি আক্তার ভাই এবার এমপি ইলেকশন করতেছে এনসিপি থেকে। তা আক্তার ভাইকে আপনাদের এই শিক্ষানবিশ আইনজীবীদের এই দুঃখ দুর্দশা, লাঞ্ছনা বঞ্চনার কথা কি কোনোভাবে একটু বলা যায় না? ওনার তো প্রভাব আছে, আমি টের পাচ্ছি যে 2-1 জায়গায় ওনার দ্বারা অনেকেই প্রভাবিত। ওনাকে বলে আপনাদের এই রেজাল্টটা কোনোভাবে আনা যায় না? ওনার সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করতে হবে, যে মোটামুটি এখন ছাত্রদের কথা সবাই শোনে, এবং উনি আমাদের একটা গর্ব। একজন শিক্ষানবিশ আইনজীবী হয়ে এমপি ইলেকশন করতেছে, এইটা আমার কাছে সত্যি সত্যি গর্বের ব্যাপার মনে হয়েছে। অনেকে শিক্ষানবিশ আইনজীবী কিন্তু হলফনামায় দেয় না, কিন্তু এই পাগলা কত ট্যালেন্ট, সে হলফনামায় সে শিক্ষানবিশ আইনজীবী দিয়ে দিছে। আমার কাছে বিশাল ভাল লাগছে ব্যাপারটা, এবং সত্যি সত্যি ভাল লাগছে। হ্যাঁ, যে উনি সত্যবাদী, এবং উনি যে এটাকে মর্যাদার ব্যাপার মনে করে, এটা যে আসলে একটা মর্যাদার ব্যাপার সমাজে, এটা আমার কাছে ভালো লাগছে যে আমাদের শিক্ষানবিশ আইনজীবীদের একজন প্রতিনিধি অন্তত সংসদে যাবে এবং আমাদের সুখ দুঃখের কথা বলবে। এবং তার আগে থেকে যদি তার কানে একটু দেওয়া যায় যে আমাদের বার কাউন্সিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হইতেছে, এই কথাটা যদি তার কাছে একটু কোনোভাবে বলা যাইতো যে ভাই আমাদের 6 বছরে 2টা পরীক্ষা নেওয়ার কথা, এরা 1 বছর লাগায় দেবে, এবং যখনই এই অন্য কমিটি, মানে যখন অন্য কমিটি আসে তখন 3 বছর লাগায়, এই 3 বছর পরীক্ষা নিতে লাগাইছে। এই রেকর্ড তো এই বর্তমানে যারা ক্ষমতাসীন দলের ছিল তাদের ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটছে, যে বারবার এরা 1 বছর লাগাইতেছে, 3 বছর লাগাইতেছে, কিন্তু তার আগে তো বছরে ঠিক মতো পরীক্ষা হয়েছে। এখন কেন ওই ঝামেলাগুলো হইতেছে? একটু তার কানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আপনারা, যেহেতু সে আমাদের প্রতিনিধিত্ব করতেছে, যেহেতু সে হলফনামায় শিক্ষানবিশ আইনজীবী বলছে। আমার ধারণা যে তিনি আমাদের এই ব্যাপারগুলোতে অকিবহাল আছেন, এবং যদি না থাকে সেক্ষেত্রে দায়িত্বশীল সূত্রে কেউ একটু তার সাথে যোগাযোগ করে নেবেন, কারণ আমাদের রেজাল্টটা খুব দরকার। রেজাল্টের কারণে এই পরীক্ষাটা আবার 1 বছর যদি পিছনে চলে যায়, আমাদের তো দেখার কেউ নাই রে বাবা, আমরা বেকার, আমরা অসহায়। ওই ঘড়িটা নষ্ট দেখে কি আপনি দেরি করছেন?
পুলিশের সাথে? তার মানে হেলমেট নাই? না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যাই হোক, তাহলে আবার প্রশ্ন। এক্সামিনি কত ধারায় আছে? এই তো মাথা ঠান্ডা, ঠিক আছে। এক্সামিনি কত ধারায় নেওয়া হয়? 138। এক্সিলেন্ট। এক্সামিনি নেওয়া যায় কত ধারায়? 138 ধারায়। এক্সামিনেশনের সংজ্ঞা আছে কত ধারায়? 137। যিনি সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তিকে কোনো প্রশ্ন করেন তখন তাকে জবানবন্দি বলে বা এক্সামিনেশন বলে বা এক্সামিনি বলে বা এক্সামিনেশন ইন চিফ বলে কত ধারাতে? 100। বা 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 বা, আন্দাজে কিন্তু মানে সবাই হুক্কা হুয়া আছে, বলে হুক্কা হুয়া। কিসে ধরতে পারছে? আমি তারে ধরতে পারি না, আর সে ধরতে পারছে। বলে সবাই দিতেছে, আমিও দিতেছি। 100%? ও বাবা, 100-100-তে? বা বাবা, 50-48, বিশাল ব্যাপার। বাবা, কবির ভাই ভালো আছেন আশা করি। হামিদ স্যার আমার খুব কাছের স্যার, কিন্তু আমি স্যারের ক্লাস কখনো পাই নাই, কারণ আমি আপনার আর্টস ছিলাম। তবে স্যারের ম্যাথস ছিল, স্যারের ম্যাথসে যারা থাকতো তাদের সাথে আমার খুব ভালো পরিচয় ছিল, স্যারের সাথে আমার অনেক ভালো পরিচয় ছিল। দেখেন, তার মানে বুঝে গেছি, এক্সামিনেশনটা তো বুঝছি, এক্সামিনেশন বুঝছি না, মানে পরীক্ষা। আচ্ছা, তাহলে এক্সামিনেশন ইন চিফ বুঝছি। তাহলে এবারে ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনি, ক্রস এক্সামিনেশন, তাহলে এটা হচ্ছে জেরা। তাহলে ক্রস এক্সামিনেশন সংজ্ঞা আছে বলে 137, যায় হয় ক্রম 138। বলেন কি বলছি? যায় হয় ক্রম 138, আর সংজ্ঞা আছে বলে 137। এই টুপির একটা নাম আছে, কি কাশ্মীরি টুপি? এদের কি একটা নাম আছে না, একটা কি জানো একটা, এদের একটা নেপালি না? আচ্ছা, তাহলে দেখেন, ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন কত ধারায় আছে? 137। ক্রস এক্সামিনেশন কত ধারায় নেওয়া হয়? ক্রস এক্সামিনেশন কত ধারায় নেওয়া যায়? এই তো দেখেন, তার মানে আপনারা যে পরীক্ষার হলে গেছে, সেন্স পাইতে পাইতেই সময় চাই, 1 ঘন্টা না। মানে হল খুঁজতে খুঁজতে পরে কাইট, মানে যাইতে যাইতে সেন্স থাকে না যে আমাকে একটু সিরিয়াস হইতে হবে। আমি একটা প্রশ্ন পাইলাম, প্রশ্ন পাওয়ার পর তো 10 মিনিট খালি হাওয়া, মাথায় কিচ্ছু দেখি না, খালি ফ্যানের বাতাস। এরপরে দেখা যায় যে টক টক করে ফ্যানের শব্দ কানের মধ্যে বাজে, নীরব হয়ে গেছে সব। এর মধ্যে যদি আবার ওই অসচেতন অবস্থায় একটা খোসা দিয়া পরে যদি আবার দেখা যায় যে এটা ভুল হয়েছে, পরীক্ষার তেজ মারা সারা, তাই না? ওইটার কাছেই বারবার যাইতে ইচ্ছা করে, যাইয়া ওইটারে গেলে আবার কার্ডে একটু আবার ঠিক করে, আবার পাশেরটা একটু একটু দাগায়, সময় শেষ। তার মানে যে প্রশ্নটা আপনি বুঝতেছেন, এই যে এখন কিন্তু বুঝতেছেন, তার মানে আপনার ব্রেনটাকে মাথার মধ্যে আনতে 5 মিনিট সময় লাগছে। এইটা যেন না হয়, যেন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। যে যত তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে, এটাই হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা, এমসিকিউ। আইকিউ টেস্টের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে এমসিকিউ। অর্থাৎ তাৎক্ষণিক ফায়ার বলবেন নাকি বন্দুকের নলটা মাটির নিচে গাইরে রাখবেন, এটাই হচ্ছে তাৎক্ষণিক বিষয়। তাহলে সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তির, সাক্ষী কি কোনো প্রশ্ন করলে তাকে জবানবন্দি বলে, কত ধারায় আছে? প্রতিপক্ষ, অন্য পক্ষ, অপর পক্ষ, ভিন্ন পক্ষ,
সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করবে তখন তাকে কি বলে? জেরা বলে। কত ধারায় আছে? 100। ওনার নাকে একটা খুশি মারেন আমার হয়ে, উনি বারবার একই কথা বলতেছে। আমি একটা নাটক দেখছি, মঞ্চ নাটক। নাটকটার নাম কুঞ্জুস। আপনারা দেখছেন কুঞ্জুস? বলে আব্বা আপনার তরফ থেকে আমি, মানে বাবা আর ছেলে যে মেয়েকে পছন্দ করে বাবারও ওই শখ হয়েছে বিয়ে কবে। বলে আপনার তরফ থেকে আব্বা আমি। মঞ্চ নাটক, খুব চমৎকার নাটক। কুঞ্জুসে অনেক রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, তার মেয়ে ত্রোপা মজুমদার, এরা অভিনয় করছে। ভালো ভালো, অনেক পুরাতন। রিল্যাক্স। ক্রস এক্সামিনি কত ধারায় নেওয়া হয়? 100। ক্রস এক্সাম 38। ক্রস এক্সামিনি কত ধারায় নেওয়া যায়? 138। ক্রস এক্সামিনি দেখেন, আমার মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। এবারে হচ্ছে লেখেন যে এটা লেখেন পূর্ণ জবানবন্দি, পূর্ণ জবানবন্দি বা রি এক্সামিনেশন বা রি এক্সামিনি, পূর্ণ জবানবন্দি বা রি এক্সামিনেশন বা রি এক্সামিনি, পূর্ণ জবানবন্দি বা রি এক্সামিনেশন বা রি এক্সামিনি। পূর্ণ জবানবন্দি বা রি এক্সামিনেশন বা রি এক্সামিনি বা রি এক্সামিনেশন ইন চিফ। সংজ্ঞা আছে বলে 137। সংজ্ঞা আছে বলে 137। মোল্লা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নিশ্চয়ই? লাইভটা শেয়ার করে দিবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। এবং আমাদের সপ্তাহে 4 দিন সরাসরি অথবা জুম অনলাইনে ক্লাস করতে রিটেন ব্যাচে আমরা স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। ভর্তি হতে ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাহলে প্রশ্ন করি এবার কিন্তু ধরা আপনাকেই করি। এক্সামিনেশন কত ধারায় নেওয়া হয়? 138 ধারায়। বাহ। এক্সামিনেশন কত ধারায় নেওয়া যায়? 138। আচ্ছা, তাহলে জেরা কত ধারায় আছে? 137 ধারায়। জেরা কত ধারায় নেওয়া হয়? 100। এই তো ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আছে বলে সংজ্ঞা 137, তাহলে যায় হয় ক্রম 138। ওকে, দেখেন তাহলে এই যে এই প্রশ্নটাই কয়েকবার পরীক্ষায় আসছে যে এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় একজন সাক্ষীকে রি এক্সামিনই করা যায়? 135, 136, 137, 138। 138 ধারাতে। এখন বুঝতেছেন না? এই প্রশ্নটাই এক্সামিনেশন দিয়ে আসছে, শেষে এসে যায় আছে অনেক বই 137 দাগানো। এইটা একটা ফালতু বিষয়। সরকারি প্রশ্ন বেসরকারি লোক উত্তর দিলে যা হয়, হ্যাঁ, সরকারি প্রশ্ন বেসরকারি উত্তর যা হয় একদম। আবার এমন একটা বাজারে তো প্রভাবিত আছে। জুয়েল ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নিশ্চয়ই? আপনার জন্য দোয়া। মনি, ভালোটা একটু আমার সাথে খাপ খাওয়ায় নেন। ভালোটা আমরা যেভাবে করি ওইভাবে করেন, কারণ ভালোটা আমার থেকে আপনি বুঝলে তো হবে না। রিল্যাক্স। তাহলে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে সাক্ষী প্রথমে আদালতে যে বক্তব্য দেয় তাকে
জেরা বলে, জবানবন্দি বলে, পূর্ণ জবানবন্দি বলে, প্রাথমিক সাক্ষ্য বলে, জবানবন্দি বলে। কিন্তু যারা জানে না তারা কিন্তু প্রাথমিক সাক্ষ্যর দিকে চলে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, তারপরে এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পূর্ণ জেরা করা যায় 135, 136, 137, 138? শিওর? এই দেখেন কনসেপ্ট কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে এবারে লেখেন যে পূর্ণ জেরা না, পূর্ণ জেরা লেখেন। লিখেছেন? এখন এইটা হচ্ছে ফার্দার, দেখি একটু, এখানে একটা ঝামেলা আছে, বের করে দেন। হ্যাঁ, ওইটাই চাচ্ছি। হ্যাঁ, আগের পড়াটাই চাচ্ছি। তাহলে এটা হচ্ছে ফার্দার এক্সামিনেশন, অর্ডার অফ এক্সামিনেশন। এইটাই জি, পূর্ণ জেরা, ফার্দার এক্সামিনেশন, অর্ডার অফ এক্সামিনেশন। এইটার নিয়ে ঝামেলা আছে, এর জন্য বলতেছি। ফার্দার এক্সামিনেশন, অর্ডার অফ এক্সামিনেশন, ফার্দার এক্সামিনেশন আছে না? আচ্ছা, অর্ডার অফ এক্সামিনেশন, যেটা আমি বুঝাইতে চাইতেছি 138 ধারার এই ফার্দার এক্সামিনেশন, অর্ডার অফ এক্সামিনেশন সংজ্ঞা আছে, বলে, যায়, হয় 138, সব 138 আছে। তার মানে এই পূর্ণজেরা সম্পর্কে 137 ধারাতে কোনো কিছুই বলা হয় নাই। পূর্ণজেরা সম্পর্কে টোটাল বিবরণ আছে কত ধারাতে? 138 ধারাতে আছে। রিল্যাক্স। না যেটা আমি বলতে চাইতেছি, রিক্রস এক্সামিনেশন বলতে কোনো শব্দ নাই। কি বলতে চাচ্ছি বলেন? রিক্রস এক্সামিনেশন বলতে কোনো শব্দ নাই। তাহলে ওইটা হচ্ছে রি এক্সামিনেশন। আর মনে মনে রিক্রস এক্সামিনেশন অনেকে বানাইতে পারে। এটা দিয়ে কিন্তু একটা এমসিকিউ হয়েছে, হ্যাঁ, যে কোনটি পূর্ণজেরার সমর্থক শব্দ নহে, রিক্রস এক্সামিনেশন। এটা কিন্তু লিখে নেন যে রিক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ 138 ধারাতে নাই। রিক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ 138 ধারাতে নাই। বাহ, এই যে এখানে লেখা আছে, এগুলা পড়াইছি কবে? বাবা পড়াইছি। তাহলে এবার রিল্যাক্স, প্রশ্ন করি। পূর্ণ জবানবন্দি গ্রহণ করার পরে অপরপক্ষ পুনরায় সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করবে তাকে কি বলে? পুনরায় হলে পূর্ণজেরা বলে। পূর্ণজেরা ইংলিশটা মাথায় রাখলে হয়ে যায় না। ফার্দার অফ অর্ডার অফ এক্সামিনেশন, ফার্দার এক্সামিনেশন, রিক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ নাই। এটা মাথায় রাখতে হবে কিন্তু, রিক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ নাই। আচ্ছা, তাহলে রিল্যাক্স। তাহলে রিক্রস এক্সামিনেশন বলে কিছু, অর্ডার অফ এক্সামিনেশন কত ধারায় আছে? 138 ধারায় আছে। অর্ডার অফ এক্সামিনেশন কত ধারায় নেওয়া যায়? 138 ধারায়। আচ্ছা, আমি এবারে লেখেন ধারা 137 ধারা। এগুলা টেকনিক শিখাইলাম দাস এতক্ষণ। ধারা 137, তাহলে লেখেন যে নিজের সাক্ষীকে যখন
নিজের সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করা হয়, নিজের সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করা হয় বা নিজের সাক্ষীর যখন সাক্ষ্য গ্রহণ করা হয়, নিজের সাক্ষীর যখন সাক্ষ্য গ্রহণ করা হয় তখন তাকে জবানবন্দি বলে। তখন তাকে জবানবন্দি বলে। ওকে ওকে আচ্ছা, ওকে। অপরপক্ষ, হ্যাঁ অপরপক্ষ, এটার ভিতরেই অপরপক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, অপরপক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, সিলেট থেকে দেখতেছেন, বাহ তালুকদার সাহেব, কবির ভাই লাভ ইউ, ভালোবাসা নিবেন। ওয়ালাইকুম আসসালাম রিপা, লাইভটি শেয়ার করে দিবেন। নিজের অপরপক্ষ যখন সাক্ষীকে কোনো প্রশ্ন সাক্ষ্য গ্রহণ করে বা প্রশ্ন করে, হ্যাঁ তখন তাকে না আন্দাজে না, তখন তাকে জেরা বলে বা ক্রস এক্সামিনেশন বলে। ওকে, পুনরায় না থাকলে পুনঃ হইতে পারে না। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। তাহলে এবারে লেখেন যে জেরা গ্রহণ করার পরে, জেরা গ্রহণ করার পরে, জেরা গ্রহণ করার পরে, জেরা গ্রহণ করার পরে পুনরায় নিজের সাক্ষীকে, নিজের সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হলে, পুনরায় নিজের সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হলে, গ্রহণ করা হলে তাকে বানায় লেখেন পুনঃজবানবন্দি বা রি-এক্সামিনেশন বা রি-এক্সামিনেশন চিফ বলে। ক্লাস রুটিন হচ্ছে জুয়েল, ক্লাস 4 দিন হয় সপ্তাহে, শুক্র শনিবার সকালে হয় এবং আমরা সোমবার এবং বুধবারে আমরা বিকেলে করতেছি সরাসরি ক্যাম্পাসে, যাত্রাবাড়ি ক্যাম্পাসে। এখন আমরা যেহেতু পরীক্ষাটা পিছাচ্ছে এই কারণে আমরা রিটেনটাকে এখন গুরুত্ব দিচ্ছি। আর রিটেনে আমরা যদি একটু গুরুত্ব দিয়ে যাই, এমসিকিউতে এমনি হয়ে যাচ্ছে, আমরা রিটেনকে টার্গেট করে পড়তেছি এবং রিটেনে ভালো করার জন্য যেহেতু পরীক্ষার লেন্দি হচ্ছে, রিটেনে একদমই সময় পাওয়া যাবে না। এই কারণে এক চান্সে অ্যাডভোকেট হওয়ার জন্য আমরা রিটেনটাকে টার্গেট করে পড়তেছি। যেসব জায়গায় মনে হচ্ছে যে রিটেনে প্রশ্ন হইতে পারে, এখন থেকেই আমরা ওই সব জায়গায় গুরুত্ব দিয়ে যাচ্ছি, যেন পরবর্তীতে এমসিকিউ পাস করার পরে হাউতোষ করা লাগে না। জীবনটা কাইটে গেল হুতোষে, এই একটা গানই আছে এটার একটা, ওরেও টুকটুকির মা। ঠিক আছে, সুন্দর না গানটা? এটা কিন্তু বাস্তব, এই হুতোষ জীবন থেকে আর যাবে না, না মরা পর্যন্ত। আমি অনেক কোটিপতি দেখছি, তারও হুতোষ আছে। আবার যে দরিদ্র মানিক বন্দ্যোপাধ্যায়, তারও হুতোষ ছিল। আমারও আছে, আমারও যাবে না। আর সুখ আপনার ক্ষণস্থায়ী বলেই সুখের এত আকাঙ্ক্ষা। আমরা সবাই দুঃখী মানুষ,
আমাদের সবারই জামা আছে, সুখী মানুষের জামা নাই, গেঞ্জি পরে। এই যে সুখী মানুষ পাঞ্জাবি পরে আছে, সুখী মানুষের জামা নাই, পাঞ্জাবি আছে। না স্যার, শুক্রবার জুমার নামাজ পড়া আছে। 100% ঠিক আছে। জামাতের আমির তাহলে সেক্ষেত্রে খুবই সুখী মানুষ। রিল্যাক্স, মাথা একদম ঠান্ডা ঠান্ডা। দেখেন, আমরা যখন সিঁড়ি থেকে নামি, ধাপে ধাপে নামি না, এই ধাপে ধাপে বিষয়টার নাম হলো ক্রম। ক্রম, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, ষষ্ঠ, ওকে, এরপর, তারপর, পরপর। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে আপনার যদি মনে করেন যে এখন তো 137 কিন্তু শেষ আমাদের, কারণ এই তিনটা বিষয়েরই সংজ্ঞা শুধুমাত্র 137 ধারাতে আছে। তাহলে 138 ধারা লিখি আমরা। সাক্ষ্যের ক্রম বা সাক্ষ্যের ক্রমবিন্যাস বা সাক্ষ্যের ক্রমবিকাশ। সাক্ষ্যের ক্রম বা সাক্ষ্যের ক্রমবিন্যাস বা সাক্ষ্যের বিকাশ। সাক্ষ্যের নগদ নাই। সাক্ষ্যের ক্রম বা সাক্ষ্যের ক্রমবিন্যাস, সাক্ষ্যের ক্রমবিকাশ। ওকে, তাহলে এইটা হচ্ছে স্তর। এটাকে কি বলে বলেন? স্তর। এখন আমি যদি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত থাকে এবং এর শেষে যদি বলে থাকে, তাইলে কিন্তু 137 হবে। আমি কি বুঝাইতে পারতেছি? প্রথমত, দ্বিতীয়ত, এরপর তারপরের সাথে যদি বলে থাকে, তাইলে কি হবে? 137 হবে। এর উপরে গুরুত্ব দেওয়া যাবে না। কিন্তু প্রথমে হয় যায়, প্রথমত, দ্বিতীয়ত, এরকম থাকলে 138 হবে। একটু বোঝেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 138 ধারাতে বলা হয়েছে প্রথমে জবানবন্দি গ্রহণ করা হবে। কি বলা আছে বলেন? প্রথমে জবানবন্দি গ্রহণ করা হবে। এরপরে বলা আছে এরপর জেরা নেওয়া হবে। তারপর পূর্ণ জবানবন্দি গ্রহণ করা হবে। তারপর পূর্ণ জেরা নেওয়া হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে আমরা লিখবো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, এরপর, তারপর, পরপর থাকলে 138 ধারা হয়। লেখা নিতে পারেন যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এরপর, তারপর, পরপর থাকলে। রাস্তায় কি জ্যাম অনেক? না স্যার, কালকে অনেক দিন ব্যথা হয়েছিল। কি বাইকে? না স্যার, রোড পার হতে যায়। আহা হা হা, অটো রিক্সা। আহা রে, আপনি একটু সতর্ক হবেন। আমার মনে হয় যে আপনি রাস্তায় হাঁটেন আর ভাবেন। হ্যাঁ, রাস্তায় এটা একটু সতর্ক হবেন। প্রথমত, দ্বিতীয়ত, চতুর্থত, এরপর, তারপর, পরপর। এর আগেও অ্যাক্সিডেন্ট করছেন না? এগুলো একটু সতর্ক হবেন। কালকে কোর্টের স্টারের থেকে আহা হা হা, অটো রিক্সা মাইরা দিয়ে আমি অনেক দূর পড়ে গেছি। আহা, তার মানে তাকারই নাই, রাস্তা পার হয় মাথার মধ্যে ওই হাজিরা দেওয়ার টেনশন ছিল। রাস্তা পারার সময় এরপর, তারপর, পরপর। আমি আপনার এই রাস্তার সময় খুব সতর্ক। হ্যাঁ, একেবারে সিরিয়াস হবে না তো। আমি একজনের পিছনে বসছি বাইকের, এরপর দেখা গেছে যে আমার পা নাই। হ্যাঁ, ওই থেকে আর আমি কোনোদিন বাইক চালাই নাই। আমি বাইক চালাইতেও পারি না। একজন অসি সাহেবের কথায় একবার খুব রাগ কইরা একদিনে বাইক চালায় তার সামনে হরণ তরণ কইরা আর জীবনে বাইক ধরি নাই যে আমি চালাইতে পারি। আমার তো আর বলতে পারবেন না কিছু। সে বলতেছে যে এই বয়সে বাইক না চালাতে পারা একটা প্রতিবন্ধীর লক্ষণ। ও বাবা, কি বইলা ফেলছে আমারে। পরে পোলাপাইন্টে ফোন দিছি, এ তোরা বাইক নিয়ে আয়, আমার এখন বাইক চালাইতে হবে। ওই একদিনই চালাইছি। হ্যাঁ, এরপর আর চালাই নাই। কি একটা ডেঞ্জারাস অবস্থা। আমি হলে জীবনও চালাইতাম না এরপরে আর। হা 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 হা,
আমি যে কত ব্যথা পাইছি, ব্যথা পাই আবার উঠে আবার চলে। আমি জীবনেও না আর যে পয়সা পয়সা আমি দেখছি একটা অ্যাক্সিডেন্ট হবেই, 100% হবে। রিল্যাক্স। আমি কিন্তু ছোটবেলা থেকে সাইকেল চালাই, অনেকে বলে না একই জিনিস। তা ধরেন ছোটবেলা থেকেই সাইকেল চালাই, কিন্তু আমার এরপরেও হয় না যে বন্ধু বান্ধবের বাইক নিয়েও একটু ঘুরে আসি। আমার বাসায়ও বাইক ছিল, ছোটবেলা যখন ছিলাম তখন দুলাভাইয়েরও বাইক ছিল। আমার মনে হয় না যে আমি একবার ঘুরে আসি, ওই শখ আসেই নাই আর, ওই একবার অ্যাক্সিডেন্ট করে। রিল্যাক্স। তাহলে প্রথমে জবানবন্দি গ্রহণ করা হবে 137 না 138? 138। তাহলে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, এরপর, তারপর, পর এর সাথে যদি বলে থাকতো 137 বলতাম, বলে টলে তো নাই, তাইলে এ তো 138 হবে, তাই না? আচ্ছা, তারপর দ্বিতীয়ত জেরা নেওয়া হবে 138। তারপর জেরা নেওয়ার পর জবানবন্দি, পূর্ণ জবানবন্দি গ্রহণ করা হয় কত ধারায়? 138 ধারায়। আচ্ছা, তাহলে পুনঃজেরার সবই তো আছে 138 ধারাতে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলে আসছি, তাই না? তাহলে আবার মাথায় রাখতে হবে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এরপর, তারপর, পর যদি থাকে তাইলে হইলো 138 হবে। তাহলে এবার খাতা কলমগুলো একটু বন্ধ করেন। পরে কি লেখা দিতেছেন? ও না, আমি চিন্তা করলাম আমার ভাগ্যে তো এরকম বান্ধবী জুটলো না। হ্যাঁ, কি আবার নাম, মনি আবার মুক্তা। একজন হয় ঝিনুকের মধ্যে আর একজন হয় পাথরের মধ্যে, মিলে গেছে। তবে দেখেন, পূর্ণ জবানবন্দি গ্রহণ করা যায় কত ধারায়? 138 ধারা। বাহ। তাহলে জেরা গ্রহণ করার পরে পূর্ণ জবানবন্দি গ্রহণ করা হয় কত ধারায়? একদম কিন্তু নাকে ঘুষি দিব। যাই হয় যদি থাকে 138 মাস্ট বি, ঠিক আছে? যাই হয় যদি থাকে, ক্রম যদি থাকে, প্রথমত দ্বিতীয়ত থাকে, 138 মাস্ট বি। এখানে কথা বলা যাবে না, শুধু একটা সংজ্ঞা বাদে আর কি, যেটা হলো পূর্ণ জেরা। ওকে, তাহলে আবার প্রশ্ন, পূর্ণ জবানবন্দি গ্রহণ করার পর প্রতিপক্ষ সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করে বা সাক্ষীর যখন কোনো সাক্ষ্য পুনরায় গ্রহণ করে, তখন তাকে পূর্ণ জেরা বলে কত ধারায় আছে? ওর মাথা কিন্তু এখনো ফেরে নাই, ও যে রাস্তায় বাড্ডা থেকে আসছেন না, ওই এলাকায় ঝামেলা চলে বেশি একটু। ও কিন্তু মনে মনে সঠিক বলতেছে, কিন্তু ভুল উচ্চারণ মুখে বলতেছে ভুল। আমি কিন্তু বুঝাইতে পারতেছি না বিষয়টা। ও মনে মনে সঠিক, মুখে বলতেছে ভুল, এবং অবচেতন মনে ভুল বলতেছে। যে ভুল বলতেছে সেটাও ধরতে পারতেছে না। আবার পূর্ণ জবানবন্দি গ্রহণ করার পরে প্রতিপক্ষ পুনরায় সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করে বা সাক্ষীর যখন কোনো সাক্ষ্য পুনরায় গ্রহণ করে, তখন তাকে পুনঃজেরা বলে কত ধারায় আছে? 138 ধারায় আছে। পুনঃজেরা অর্ডার অফ এক্সামিনেশন 137 ধারার কোথাও নাই, কিচ্ছু নাই, এর কোনো অস্তিত্বই নাই। আমি আর বুঝাইতেই পারবো না, আমার এগুলো আর ভালো লাগে না দোষ, এগুলো আমার ভালোই লাগে না দোষ। পড়াইছি তো অবশ্যই 100% পড়াইছি, না পড়াইলে হয়? এগুলো আমি 100% পড়াইছি আপনাদেরকে। তাইলে মোটামুটি আমার মনে হয় যে আপনারা এই জায়গাটা একটু বুঝতে পারছেন, তাই না? মোটামুটি বুঝতে পারছেন, মোটামুটি বুঝতে পারলেই হবে। আচ্ছা, তাহলে জেরা করা হয় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য, চরিত্র হরণের জন্য। লিখে নেন যে জেরা করা হয় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য, চরিত্র হরণের জন্য।
জেরা করা হয় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য, চরিত্র হরণের জন্য। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য, চরিত্র হরণের জন্য, চরিত্রের উপরে অনিশ্চয়তা তৈরি করার জন্য, চরিত্রের উপরে অনিশ্চয়তা তৈরি করার জন্য, চরিত্রের উপরে অনিশ্চয়তা তৈরি করার জন্য, পরিচয় এবং মর্যাদায় আঘাত আনার জন্য, পরিচয় ও মর্যাদায় আঘাত হানার জন্য। তাহলে বাবা এই যে নতুন একটা আইন হাইকোর্ট একটা রুল জারি করছে, এই নিয়ে অনেকের কষ্ট, বিশেষ করে আমাদের নারী সমাজের জাগো ভগিনীরা হঠাৎ করে জেগে উঠেছে। ঠিক আছে, ওই দ্বিতীয় বিয়ের ব্যাপারে। হ্যাঁ, তাই এইখানে আপনার স্ত্রীর অনুমতি লাগবে কি লাগবে না এই নিয়ে একটা ধ্রুমজাল তৈরি হয়েছে। তো এইখানে এইটা যে আরো কঠিন হয়ে গেছে, কিন্তু এটা আপনার এখন সালিশ কাউন্সিলের অনুমতি নেওয়া লাগবে। যদি না নেন সেক্ষেত্রে কিন্তু, যদি আপনি সালিশ কাউন্সিলের অনুমতি ছাড়া আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন, সেক্ষেত্রে 13 বছর পর্যন্ত কিন্তু এখন শাস্তি হইতে পারে। আগের থেকে কিন্তু অনেক কঠিন হয়ে গেছে, জেল জরিমানার মাত্রা কিন্তু বেড়ে গেছে। আগে ছিল যে আপনার মৌখিক একটা সম্মতি হইলেই হয়তো, সালিশ কাউন্সিল লাগতো না। এখন আর এইগুলার কোনো বালাই নাই, এখন অবশ্যই আপনার সালিশ কাউন্সিলের অনুমতি, লিখিত অনুমতি লাগবে। আমি বুঝাইতে পারছি কথাটা? তার মানে পুরুষের জন্য কিন্তু আইনটা আরো কঠিন হয়ে গেছে, কিন্তু আমার কিছু পুরুষ ভাইয়েরা তারা ডিঙ্গা চিকা লাফাইতেছে যে তারা জানি কি একটা পায়া গেছে, বুঝতে পারতেছে না। এটা তো আরো কঠিন হয়ে গেছে, একদম পথটাই বন্ধ করে দিছে। ওয়ালাইকুম আসসালাম ইসরাফিল, ভালো আছেন? আপনাকে মিস করি অনেক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে দেখি ভালো লাগে আমার। আইনটা আরো কঠিন হয়ে গেছে, পুরুষের সব পথ বন্ধ করে দিছে। এবং এটা যারা বুঝতে পারতেছে না তারা কিন্তু আসলে ধরা, এবং আমি ওই দিন বলছি ওরা বুঝতে পারতেছে না, এখন তো খোলাসা হয়ে গেছে যে আরো কি হয়েছে, কঠিন হয়েছে আরো, তাই না? আরো কঠিন হয়ে গেছে, অসুবিধা হয়ে গেল ছেলেদের জন্য, আরো কঠিন হয়েছে। আপনার আরবিট্রেশন কাউন্সিল আইসা আপনার সাথে কথা না বললে তো হবে না। আপনার একটা পক্ষ থাকবে, ছেলের একটা পক্ষ থাকবে, দুই পক্ষ লিয়াজও করবে, তারপর হবে অনুমতির ব্যাপার। এখন তো আর আরেকজন আইসা আপনার পরিবারের ব্যাপারে অনুমতি দিতে পারে না, বাইরের লোক তো আইসা কথা বলতে পারবে না আপনাকে ছাড়া। তার মানে স্ত্রীর অনুমতির কথাটা উজ্জ্বল হয়ে গেছে, কিন্তু স্ত্রীর তো প্রতিনিধি থাকবে আরবিট্রেশন কাউন্সিলে। আরো কঠিন হয়ে গেছে না, আরো শক্তভুক্ত হয়ে গেছে। স্ত্রীর, তার মানে স্ত্রীর অনুমতির বালাই নাই, কিন্তু তার অনুমতি ছাড়া আরবিট্রেশন কাউন্সিলেরই অস্তিত্ব থাকবে না। তবে এইগুলা দিয়া শান্তি শৃঙ্খলা সংসারে বজায় হবে না। শান্তি একটা আলাদা জিনিস, নিজের সহজ কথা, মনের উপরে কোনো আইন খাটে না। মন ভাঙার কোনো যেমন আইন নাই, তেমনি মনের উপরে প্রভাব দেওয়ার মতো কোনো আইন এখন পর্যন্ত তৈরিই হয় নাই। এগুলো বাদ, আমার এগুলো দরকারই নাই। কোথায় আছি জানি বাবা? চরিত্রের জায়গায় আসছি। এত কথা বললাম কির জন্য? চরিত্রের কারণে বলতেছি, রিলিভেন্ট কথা। তাহলে চরিত্রটা তাহলে এইসবের উপরে নির্ভর করে। চরিত্র, একটা মানুষের চরিত্র কিসের উপরে নির্ভর করতে পারে? যে সে কি বলে ভালো চরিত্রের অধিকারী কি, মানে সে সারাদিন মেয়েদের দিকে তাকায় থাকে, আমরা তারে খারাপ চরিত্রের মনে করব? চরিত্রের মানদণ্ড কি? ক্যারেক্টারের মানদণ্ড 100% ক্যারেক্টার সার্টিফিকেট চরিত্রের মানদণ্ড, ঠিক আছে, কিন্তু এটা মানদণ্ড কি যে সারাদিন আল্লাহ আল্লাহ করে, হাদিস কোরআনের বাইরে যায় না, সে তার স্ত্রীর অনুগত, তার মতো সুপুরুষ আর নাই, সে মাটির দিকে তাকায় সারাদিন হাঁটে, এটা কি সচ্চরিত্রের ব্যাপার? চরিত্রের মানদণ্ড হচ্ছে সত্য মিথ্যা। চরিত্রের মানদণ্ড কি বলেন? সত্য মিথ্যা। আমরা একটা কথা শুনে আসছি যে মিথ্যা হচ্ছে সকল অপরাধের জননী, শুনছি না?
কথাটা মিথ্যা হচ্ছে কি বলেন, সকল অপরাধের জননী। যার মধ্যে মিথ্যা আছে তার মধ্যে অবশ্যই মিনসিয়া আছে, শয়তান আছে, অপরাধ বোধ আছে, অপরাধী মন আছে, দুষ্ট মন আছে, তার মধ্যে সদা দোষী মন আছে। এবং যার মধ্যে মিথ্যা আছে, যার মধ্যে দোষী মন আছে, সে কখনোই সৎ চরিত্রের অধিকারী হইতে পারে না। যে আমাদের সাথে কথায় কথায় মিথ্যা বলে তার কি আসলে সে চরিত্রহীন না? তার মানে মিথ্যা যিনি বলে তিনি চরিত্রহীন ব্যক্তি, এটা আমরা বলতে পারি না? পারি। তাহলে চরিত্রহীনের মানদণ্ড কি? সত্য মিথ্যা। দেখেন পৃথিবীতে শুধুমাত্র সত্যবাদিতার জন্য খ্রিস্টানরা পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহামানব মাইনা নিতেছে। কিসের জন্য? শুধুমাত্র সত্যবাদিতার জন্য। আমানত গ্রহীত দিয়া তার কাছে জিম্মা রাইখা আবার ফেরত পাইতো, এটা ওই সময় তৎকালীন সময় খুব টাফ ছিল। হ্যাঁ, তার কাছে আমানত রাখতো, তার কাছে জমা রাখতো সত্য কথা, সত্যবাদিতা জন্য। আপনার বেধর্মীরা পর্যন্ত তাকে কি বলতেছে? আলামিন এবং বিশ্বাসী বলতেছে। তার মানে তিনি যে ভালো চরিত্রের অধিকারী, তিনি যে এই পৃথিবীর মধ্যে মহামানব হয়েছেন শুধুমাত্র কিন্তু সত্যবাদিতার জন্য। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? ছোটবেলা থেকেই তিনি কি হয়েছেন? সত্যবাদিতার জন্য তিনি মহামানব হয়ে গেছেন। তার মানে আমরা ধরে নিচ্ছি যিনি সত্য কথা বলেন তিনি সৎ চরিত্রের অধিকারী, আর যিনি মিথ্যা কথা বলেন তিনি অসৎ। তাহলে হচ্ছে মাথায় রাখতে হবে জেরার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা, অর্থাৎ তাকে মিথ্যাবাদী বানানো। একজন সাক্ষীকে যদি আপনি কোনোভাবে মিথ্যাবাদী বানাইতে পারেন তাইলে কি হবে? বেনিফিট পাবেন। আবার জবানবন্দিতে আপনার হচ্ছে সত্যতা স্পষ্টীকরণ, সত্যতা প্রতিপাদনই হচ্ছে জবানবন্দির প্রধানতম উদ্দেশ্য। আমি কি বুঝাইতে পারতেছি? সত্যতা প্রতিপাদন হচ্ছে জবানবন্দির উদ্দেশ্য, আর হচ্ছে বিশ্বাসযোগ্যতা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা হচ্ছে জেরার উদ্দেশ্য। বলেন একবার কি বলছি? তাহলে 140 ধারা লেখেন। তার আগে 140 নট ইকুয়াল। অনু অনেক ধন্যবাদ, ভালোবাসা নিবেন। আইমান অনেক ধন্যবাদ। 140 নট ইকুয়াল 146। 140 নট ইকুয়াল শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন জানাবেন। দেখছেন আপনার কি তামাদি হইতেছে না? আমার ম্যাডাম বলতেছে যে কি একটা জীবন গড়লেন নাজিম স্যার, একটা বিয়ার দাওয়াত পর্যন্ত আপনাকে কেউ দেয় না। পরে এটা সত্য না, মানে আমাকে দাওয়াত দিলে আমি তো খুব টাফ সময় বের করে যাওয়া, অনেক জায়গায় যাই না। তাই চিন্তা করতেছি যে এবার কেউ দাওয়াত দিলে যাবো আর কি। এই কথার একটা বদনামটা কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শেষ ভরসা। 140 নট ইকুয়াল। তাহলে 140 ধারাতে জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত, এই কথা বলা আছে। লিখে নেন যে 140 ধারায় জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত। 140 ধারায় জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত। হ্যাঁ, জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা, এইটা কিন্তু কয়েকবার পরীক্ষায় আসছে। জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা যায় সাক্ষ্য আইনের কত ধারায়? 140 ধারায়। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে এখন 146-এ জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত বলা আছে। জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত এই কথাটা বলা আছে। জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, বা জেরায় যে সকল প্রশ্ন করা যায়,
জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত বা জেরায় যে সকল প্রশ্ন করা যায় বা জেরার আইনত প্রশ্ন বা জেরার আইনত প্রশ্ন। তাহলে জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত কত ধারায়? 140 ধারায়। আর জেরায় প্রশ্ন করা আইনসম্মত 146। অর্থাৎ এই আইনসম্মতের সাথে যদি চরিত্র আসে তাহলে 140 হয়ে যায়, আর চরিত্র যদি না থাকে সেক্ষেত্রে 146 হয়। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, দুইটা ধারা থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে, এবং এই কারণে হচ্ছে যে এইখানে অনেকে বোঝে না। 40-এ কেন চরিত্র থাকবে? 40-এ তো এটা নাই, পূর্ববর্তী পরবর্তী রায়ের মামলার রায়ের প্রাসঙ্গিকতা বা রেস জুডিকাটা আছে। 140 হবে এটা। রিল্যাক্স। তাহলে লেখেন যে জেরায় যে সকল প্রশ্ন করা যায়, 1 সত্যবাদিতা পরীক্ষা করার জন্য, সত্যবাদিতা পরীক্ষা করার জন্য, সত্যবাদিতা বা সত্যতা প্রতিপাদনের জন্য, বা সত্যতা প্রতিপাদনের জন্য, প্রতিপাদন ঘোষ মৌলভীবাজার থেকে দেখছেন, অনেক ভালোবাসা। মৌলভীবাজারে আমার অনেক কাছের মানুষ, অ্যাডভোকেট বিজন, তারপরে রৌব, তারপরে রৌব হচ্ছে অনেক ফেমাস মানুষ, তাদের একটা সার্কেলই আমার কাছে অ্যাডভোকেট হয়েছে, প্রায় 18-19 জন আছেন আপনাদের কোর্টে। একজনের নাম আমি ভুলে গেছি, উনি এখন পড়ায়, কিন্তু নামটা ভুলে গেছি। উনি অনেক ভালো পড়ায় মৌলভীবাজারে। রিসেন্ট আপনার তোফায়েল আহমেদ মৌলভীবাজার কোর্টের আমার কাছে ঢাকায় এসে থেকে খেয়ে অ্যাডভোকেট হয়ে গেছে। সিলেট থেকে, সিলেটে আমার ক্যাম্পাস ছিল জিন্দাবাজারে। 2018 সালে প্রায় 120 জনের উপরে আইনজীবী বের হয়েছে আমাদের ক্যাম্পাস থেকে, এবং সবচেয়ে বেশি আইনজীবী ওই সালেই সিলেটে ঢুকছে, যেবার আমরা সিলেটে ছিলাম, এবং এটা আমার জন্য গর্বের। বিরক্ত হচ্ছেন? বিরক্ত তো আমি হব, আমি ঘেমে যাচ্ছি। না না, গলা বসে যাবে ফ্যান চাললে। তাহলে দেখেন, সত্যতা প্রতিপাদন, তাহলে সত্যতা প্রতিপাদনের জন্য বা সত্যতা যাচাইয়ের জন্য জেরায় প্রশ্ন করা আইনসম্মত কত ধারায়? 146 ধারায়। আর জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত কত ধারায়? কাছাকাছি না? কাছাকাছি না? যার শব্দের কি হয়েছে, একটু এলোমেলো হয়েছে। নীলফামারী থেকে, নীলফামারীতে আমি গিয়েছি, অনেক চমৎকার জায়গা। পুকুর আছে ওদের, বড় বড় পুকুর, আর পুকুরের মধ্যে কালো পানি, আপনার খুবই চমৎকার করে। কিন্তু মানে মিথ আছে তো, ভয় পায় পুকুরে নামতে ওরা। অনেক বড় দিঘি, পুকুর না আসলে দিঘি, অনেক নীলসাগর, অনেক বড় দিঘি। আর ওইখানে আপনার আসলেই ভয় লাগার মতো জায়গা, নিরিবিলি তো, ফাঁকা বেশি। গোসল করলেই যে ভয় কি, আমার মনে হয় প্যাক, আমি তো নামছি আমি কাদা, ওই প্যাকে টানে, মনে করে যে মনে হয় কে যেন মাটির নিচ থেকে টাইনা ধরে। ঠিক আছে, আরো তো মনে মনে যদি একটু ভয় থাকে যে আমার কে জানি টাইনে নিয়ে যাবে, তাইলেই হয়েছে। আর আমাদের এলাকায় তো আগে ছিল যে চুলে বাঁধাইয়া বুড়ি আপনার পায়ের সাথে চুল বাঁধাইয়া নদীতে টাইনে নিয়ে যায়। আসলে যে ওইটা একটা চোরা স্রোত, ওইটা যে আপনার যত গভীরে যাবেন তত যে স্রোতের মাত্রা বেশি, এটা তো পাবলিক বুঝতো না। তখন মনে করতে হইলো যে আপনার ওই যে বুড়ি চুলের সাথে বাঁধা নিয়ে চলে যাচ্ছে। এগুলা শিখবেন, ওরে বাবা।
এ কি ওই পরীক্ষার ফলেও একই কাজ করছে? বাবা, তাহলে দেখেন 2 নম্বরে লেখেন 2, পরিচয় এবং মর্যাদা যাচাইয়ের জন্য প্রশ্ন করা আইনসম্মত। পরিচয় এবং মর্যাদা যাচাইয়ের জন্য প্রশ্ন। সুনামগঞ্জে রিসেন্ট ঘুরে আসছি সাব্বির ভাই, সুনামগঞ্জ অনেক কিছু দেখে আসলাম, অনেক চমৎকার জায়গা। নেত্রকোনায় আমার অনেক গুণী মানুষ। নেত্রকোনায় বাংলাদেশের সবচেয়ে গুণী মানুষগুলো নেত্রকোনার, বিশেষ করে হুমায়ুন আহমেদ, তারপর আমাদের বাবর ভাই ফাটাকেষ্ট নেত্রকোনার, তারপরে নেত্রকোনার আমাদের কায়সার কামাল স্যার, নেত্রকোনার গর্ব। এবং এত অল্প বয়সে এত জাদরেল, এত ভালো মানের আইনজীবী দেওয়াটা বা হওয়াটা একটা বিশাল ব্যাপার, গর্বের বিষয়। ওকে, প্রশ্ন করা আইনসম্মত, যেটাই প্রশ্ন করা আইনসম্মত। কত ধারায়? আর চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত 140, বিশ্বাস সত্যবাদিতা নিয়ে প্রশ্ন করা আইনসম্মত, পরিচয় এবং মর্যাদা নিয়ে প্রশ্ন করা আইনসম্মত। সুমন ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, লাভ ইউ। বাহ, মালয়েশিয়া থেকে আমাদের একজন ক্লাস করেন, উনি মালয়েশিয়া থেকে ক্লাস করেন এবং উনি পরীক্ষার জন্য বাংলাদেশে আসছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষাটা পিছিয়ে গেছে। মালয়েশিয়াতে এই যে আমার না একদিন নাম মনে থাকে না মানুষের, বয়স হয়ে যাচ্ছে, লক্ষ্য নেই এটা। এই যে মালয়েশিয়া থেকে উনি ক্লাস করতে আসেন বা আমার ক্লাস করেন, ওনার নামটা আমার মনে রাখা উচিত না? ভুলে গেছি। ফারুক ভাই মনে হয় ওনার নাম, ফারুক ভাই। কানাডা আমাকে পিছনে। তিন লেখে, আপনার আল্লাহ বাঁচায় রাখুক। বিশ্বাসযোগ্যতা সম্পর্কে, বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়। শাহ আব্দুল করিমের হাসন রাজায় আমি খুবই ভক্ত, এবং আমার ওখানে শাহ আব্দুল করিমের আমার বন্ধু হাসান, পাগল হাসানের বাড়ি হচ্ছে আপনাদের সুনামগঞ্জে, এবং পাগল হাসানের সাথে আমার খুব একটা হৃদ্যতা, আন্তরিকতা ছিল, অনেক সময় কাটাইছি আমরা। এবং পাগল হাসান খুব মানে এত মেধাবী, ও যে এত কাজ করে গেছে, এটাও মারা যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে ও এত কাজ কিভাবে করে গেছে। জীবদ্দশায় প্রায় 1500 গান লিখে গেছে একটা পাগল। হ্যাঁ, ওর নাম পাগল হাসান। এখন দেখি যে ও হচ্ছে ইয়াং জেনারেশনের পুরোপুরি আইকন, এবং সে আসলেই পাগল। আমরা ওর সাথে অনেক অনেক পাগলামি দেখছি পাগল হাসানের, কিভাবে সে এত ফেমাস হয়ে গেছে। মারা যাওয়ার পর আসিফ আকবরের মতো শিল্পী তার গান গাইছে, বড় বড় শিল্পীরা তার গান গাইছে, কিভাবে যেন মানে চলে গেল। তাহলে বাবা রিল্যাক্স। তাহলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতায় অনিশ্চয়তা তৈরি করার জন্য প্রশ্ন করা আইনসম্মত কত ধারায়? 46 ধারায়। আর চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত কত? 140। তারপর হচ্ছে পরিচয় এবং মর্যাদা নিয়ে প্রশ্ন করা। আপনি কোন বংশের? খান বংশের তো সবাই চোর, সব খেয়ে ফেলছে, খেয়ে ফেলার তরফ থেকে এগুলা খান হয়েছে। এই দেখেন, তাহলে চরিত্র নিয়ে প্রশ্ন করা আবারও এটা কিন্তু এই যে আইনসম্মত দেখলি ঝাঁপায় পড়া যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? বুঝতে হবে যে কি চাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় যে এইগুলা আপনারা এরপরে যা আছে পারবেন আল্লাহর রহমতে, এগুলো কোনো সমস্যা নাই। দেখেন, আমি মনে করতেছিলাম যে এগুলো আপনাদের পড়ায় ফেলছে, আস্তে আস্তে এগুলো আপনাদেরকে পড়ায় ফেলছি। এখন সাক্ষ্য আইনের 141, 142, 143 থেকে একটা প্রশ্ন হওয়া আইনসম্মত, একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন।
ঝিনাইদহ থেকে। তাহলে ভাই ভালো আছেন? ঝিনাইদহ তো একটা এখন সবচাইতে কি বলে, আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার ঝিনাইদহ থেকে নির্বাচন করতেছে। ঝিনাইদহ আমার অনেক বন্ধু বান্ধব, আমি যশোর ক্যান্টে যখন পড়ছি অনেক ফ্রেন্ড পাইছি ঝিনাইদহ, অনেক ভালো ওরা, ঝিনাইদহ কুষ্টিয়ার। আর এখন ওই যে শৈলকুপা, পুরা আমি রেগুলার শৈলকুপার ভক্ত। ও কি ঘুমায় নাই রাত্রে? না রিল্যাক্স। দেখেন, সমর্থনমূলক সাক্ষ্য, সাক্ষ্যটার নাম কি? সমর্থনমূলক সাক্ষ্য। এই সমর্থনমূলক সাক্ষ্য যখন পাবেন তখন 157 বলছি না আপনাদেরকে? আচ্ছা, ওইটা আমার এখন রিলিভেন্ট না, আমার রিলিভেন্ট হলো ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন। তাহলে ইঙ্গিত দেওয়া তো বোঝেন, বোঝেন না? ওই যে হ্যাঁ, আপনি কি আগের মতো ভালো গান গান? জি হ্যাঁ। আচ্ছা, আপনি কি খেয়ে এসেছেন? হ্যাঁ, তার মানে যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। বলেন কি বলছি? যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে। বাবা পঞ্চগড়, ও মাই গড, আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। পঞ্চগড়েও আমার কাছের মানুষ আছে, কাছের মানুষ তো অনেক জায়গায়। পঞ্চগড়ে সাদাত ভাইয়ের বাড়ি পঞ্চগড়, খুব ভালো মানুষ, অ্যাডভোকেট আবু সাদাত। এক সময় পঞ্চগড় থেকে আমার কাছে অনেকেই ক্লাস করতো, এখন পঞ্চগড়ে কি করে আমার ওরকম ইয়াদ নাই, মাথায় থাকে না এগুলা এখন আর। কি লেখে আল্লাহ। ওকে, তাহলে যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। বলেন, যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে, যে প্রশ্নের মধ্যে কি উত্তরের ইঙ্গিত থাকে, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলে। একবার বলেন, যে প্রশ্নের মধ্যে উত্তর, আবার বলেন। তাহলে যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে, এই বলতে বলার সময়, পড়তে বলার সময় পড়েন না, তাহলে বাসায় যায় যে কি যে ফেরবেন। হ্যাঁ, খাতাই তো সেরবে, বলে এইটা সিরিন কেন? কয় স্যার অপরটায় নোট করছি, এই কারণে সিরি। কিন্তু এই সেরু হইলে তো ঝামেলা আছে। আমি যাদেরকে নোট করতে দেখছি অনেক বেশি, তারা পাশ করে না এই লাইনে। তার নোট পড়ে অনেকে পাশ করে, বলতে পারেন কেন? নোট করতে করতেই তো সময় চলে যায়, পড়বে কি? এর চেয়ে ওইটা মুখস্থ কইরা যদি একটু নোট করতেন তাহলে না জানি কি ভালো হইতো। কিন্তু আমরা করি কি, নোট কয় স্যার আমার নোট না করলে মুখস্থ হয় না। আরে বাবা, মুখস্থ করে নোট কর। আমি বুঝাইতে পারতেছি কথা? এটা রাফটাকে আপনি মাথায় নেন, মাথা থেকে খাতায় নেন, মুখস্থ করে নোট করেন, দেখেন কত সরেস নোট হইতেছে। তাহলে যে প্রশ্নের মধ্যেই কি আছে, তাহলে আপনি কি ভাত খেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, নাস্তা করেছেন? তার মানে এইগুলা ইঙ্গিতবাহী প্রশ্নের মধ্যে পড়ে না? তাহলে যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত আছে, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত আছে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলে। এইটা বলা আছে সাক্ষ্য আইনের 141 ধারায়। বলেন একবার। আবার বলেন। মানে এত মনোযোগী হইয়া যে খুব মানে অলস, একটু পড়মো যে বই। তাহলে একটা সূত্র লেখেন,
দেখেন হেনা তুমি কোথায় আমরা হেনা হেনা তুমি কোথায় লেখেন দরকার নেই, তাহলে না হ্যাঁ, তাহলে না হ্যাঁ লেখেন, হ্যাঁ না হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে না হ্যাঁ মানে নো ইয়েস, নো ইয়েস লিখছেন, তাহলে এর নিচে আন্ডারলাইন করেন, এইটার নিচে লেখেন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, ইঙ্গিত পূর্ণ প্রশ্ন, ইঙ্গিতপূর্ণ বা ইঙ্গিতবাহী প্রশ্ন। রবিউল ইসলাম কেরানীগঞ্জ থেকে দেখলেই হবে না, আসতে হবে এইদিকে, পরীক্ষা কিন্তু খুব কাছে, পরীক্ষার 1 মাস আগে এসে তারপর নাদিম স্যারের তেসমাইরা গোষ্ঠী উদ্ধার কইরা এরপর এলাকায় যাইয়া বদনাম কইরা তো লাভ নাই, ঢুকতেই দেব না। এরপর যাইয়া বলবে যে আমার হয় নাই, কিন্তু সে যে কত বড় অযোগ্য একটা লোক, এর পরের বার ফেল করলে বুঝবে। ভালোবাসা নিও, ভালোবাসা দিও, বন্ধু বন্ধু, এই কারণে বলতেছি, পুরুষ তাও আবার না, মহিলা হইলে এত ওপেন বলা যায় নাকি, চাকরি তো থাকবে না, তার উপরে আবার লাইভ দেখতেছে, ঝামেলা আছে। বরিশাল থেকে শাকিলা খন্দকার, বাহ, বরিশাল কোথায় বাড়ি? রিল্যাক্স। তাহলে তাহলে হেনা আছে কোথায়? 141-এ আছে, 141 ধারাতে আছে, তাই না? তাহলে না হ্যাঁ আছে কোথায়? 141 ধারাতে আছে। তাহলে সমান সমান, এর নিচে 141 লিখছেন, এর নিচে এই যে হ্যানার নিচে 141 লেখেন, সমান সমান, সমান সমান না, তার নাইন নিচে লেখেন জবানবন্দি, পূর্ণ জবানবন্দি, জবানবন্দি, পূর্ণ জবানবন্দি লিখেছেন, জবানবন্দি, পূর্ণ জবানবন্দি সমান সমান 142, ওকে। আর 143-এ আর হ্যাঁ লেখেন, হ্যাঁ হ্যাঁ লিখেছেন, হ্যাঁ নিচে লেখেন জেরা ও পূর্ণ জেরা সমান সমান 143। এবার ওইখানের দিকে তাকান, ওইখান তাকায় উত্তর দেন, আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন ওইখান থেকেই। তাহলে যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত আছে, যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। কত ধারায়? তা হা বা না আছে 141। তাহলে দেখেন জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, কত ধারায়? 142 ধারায়। পূর্ণ জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, কত ধারায়? 142। এই দেখেন জবানবন্দি, পূর্ণ জবানবন্দি দেওয়া 142, তাই না? জবানবন্দি, পূর্ণ জবানবন্দি দেওয়া 142। তাহলে 142-এর উপরে কি নো? তার মানে জবানবন্দিতেও ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, পূর্ণ জবানবন্দিতেও ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, কত ধারায়? সজল শরীফ ভাই পটুয়াখালী থেকে দেখছেন, কোথায় পটুয়াখালী কোথায় বাড়ি? স্যার ভর্তি হতে চাই শনির একরা শাখায়। শনির একরাতে আমরা শুক্রবার এবং শনিবার সকাল 10টায় ক্লাস নেই এবং সোম এবং বুধবার বিকেল 4টার পরে আমরা ক্লাস নেই। শনির একরা একদম বাস স্ট্যান্ডের কাঁচা বাজার সংলগ্ন ক্যাম্পাস। আমাদের ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। এছাড়া আমরা এই দিনই রাত 9টায় জুম অনলাইন ক্লাস করাচ্ছি এবং আমরা রিটেন এমসিকিউ একসাথে, এখন রিটেনকে টার্গেট করেই করাচ্ছি, যেহেতু এমসিকিউ আলাদা কোনো কিছু না, রিটেনকে টার্গেট করেই করাচ্ছি। এবং রিটেনে আমরা চাচ্ছি ভালো করার জন্য। যারা ভর্তি হতে চান স্পেশাল ব্যাচে তারা ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাহলে আবার প্রশ্ন করবো এইটুকুর মধ্যে,
একটু মাথা খাটান আর কি ভাই, উত্তর দেওয়ার পরে খারাপ লাগে না ভুল উত্তর দিলে, মাথা খাটান। জেরায় কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? জেরাতে যায়। কত ধারায় যায়? এই তো হয়ে গেছে, 143 ধারায় যায়। পুনঃ জেরাতে কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? যায়। যায় কত ধারায়? 143 ধারাতে। জবানবন্দি গ্রহণ করার সময় কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? যায় না। কত ধারায়? 142। পুনঃ জবানবন্দিতে কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? থ্যাংক ইউ। না থ্যাংক ইউ দিলাম, ওদের নানা করে না এর জন্য ধন্যবাদ দিলাম, কনসেপ্ট ক্লিয়ার। না তাহলে একটা আইন বলার পর যদি একজন ধমক দেয়, আপনি দিয়েছেন দৌড় ওইটা দিয়া, তাহলে হবে? আইন অল্প কথা বলবেন, কিন্তু দাঁড়ায় থাকতে হবে না ওই কথার উপরে। এরপর উনি আমার কথা ভাঙুক, কথা তো বেশি হবে না, আইনের কথা পয়েন্টের কথা হবে অল্প, ওই অল্প পারলে উনি ভাঙে যাক। উনি 1000 কথা দিয়েও আমার ওই অল্প কথা ভাঙতে পারবে না যদি আমি সহি কথা বলি। কিন্তু আমার তো হ্যাঁ, উনি ধাওয়া দিল আর আমি দৌড় দিলাম তো হবে না। ঠিক আছে, ওই যে আমাদের বার কাউন্সিলের মতো অবস্থাটা হয়েছে, ধাওয়া দিছে, এক রিভিউ রেজাল্ট দেওয়ার পরে যেই ধাওয়া দিছে রিভিউ রেজাল্ট আবার বাতিল করে দিছে, আবার ধাওয়া দিছে, আবার খাতা দেখতে দিয়ে দিছে, মানে ধাওয়ার উপরে আছে। তাহলে তো ব্যক্তিত্ব হরণ হচ্ছে এতে। ইনশাল্লাহ আগামীকাল থাকবো আমরা, আপনি আসবেন। মানে ধাওয়ার ব্যাপারটা বুঝতে পারছেন, ব্যক্তিত্ব হরণ হচ্ছে না এতে মানুষের। আপনারা নিজেদের এত ডাইনামিক দাবি করতেছেন, এত ভালো ভালো কথা বলতেছেন, রেজাল্টটা দিয়ে দেন। এটা নিয়ে এত কিছু করার আছে? আর 10 জনের কথা ভালো করলেও আপনাকে হাহা রিয়েক্ট দিচ্ছে, খারাপ করলেও হাহা রিয়েক্ট দিচ্ছে। রিয়েক্টের উপরে ভয় পাইলে হবে? কালকে আমি দেখলাম বাংলাদেশের সবচেয়ে পবিত্র বিয়ে হয়েছে, কালকে না পরশু, দেখলাম যে নিজের বিয়ে নিজেরা নাচা গানা করতেছে, শিল্পীদের ভাড়া করে নাই। হ্যাঁ নিজেরা। তা সব কি হয়েছে দেখেন, এইখানে যে ওইখানে 3 লাখ লাইক পড়ছে, যার মধ্যে 2.5 লাখই হাহা রিয়াক্ট। এখন এই রিয়াক্ট দিয়ে কি আপনার তার বিয়ে অপবিত্র হয়ে যাবে? তাহলে আরেকজনের কথায় কি আপনার সিদ্ধান্ত পরিবর্তন হবে? আপনি কেন আপনার সিদ্ধান্তে বহাল রইলেন না? আপনি কেন এতগুলা মানুষের এই যে দিচ্ছেন যে আরেকজনে কি বললো, আমি তো আমার কথায় পারি না, তোমাদের জন্য হয় না, আমরা এরকম পারবো না? কেন হয়? ব্যক্তিত্ব হরণ হচ্ছে। আপনাদের নিয়ে তো বড় বড় কথা বলি যে আমার স্যার ভালো, আমার স্যার পবিত্র, আমার স্যার মহান। সেই স্যারেরা যদি মহান কাজ থেকে দূরে থাকেন তাহলে কেমনে হবে? রেজাল্টটা দিয়ে দেন দয়া করে, আমাদের রিভিউ রেজাল্টটা দিয়ে দেন। রিভিউ রেজাল্ট দিয়ে নতুন একটা পরীক্ষার ডেট দেন। এরকম হতাশাজনক জায়গায় আমাদেরকে রাখেন না, দয়া করে রাখেন না। আমার স্যাররা যারা আছেন তারা তো অনেক মহান। আপনাদের মহানুভবতার পরিচয় আমরা আবার নতুন করে পেতে চাই। আপনাদের সময় আছে আর 1 মাস, অন্তর্বর্তীকালীন কমিটি তো 1 মাস পর ভেঙে যাওয়ার কথা। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে যাবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং নির্বাচনের আগে যদি আপনি রেজাল্টটা দিয়ে যাইতে পারেন, পরবর্তীতে নির্বাচন পরবর্তী আমরা একটা পরীক্ষা পাইতে পারি। আমাদেরকে এইভাবে অবহেলা করেন না। এই কে চোরে শোনে ধর্মের কাহিনী। এরপর আন্দোলন করবে, বলবে যে এরা কেন রাস্তায়, এদের রাস্তাঘাটে এদের খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বলবে এরা কেন রাস্তায়, তাহলে এরা ফ্যাসিস্ট। এর আগে নামছি পোলাপাইন কইতেছে এরা ফ্যাসিস্ট, এরা সরকারের পতন চায়, এরা দোসর, এরা অমুক, এরা তমুক। আরে বাবা, তোমরা যারা ওই সময় কথা বলছো, তোমরা এখন রেজাল্ট নিয়ে কথা বলো না কেন? তোমাদের কারণেই তো রেজাল্টটা বাতিল হয়েছে। তোমরা রেজাল্টটা দিয়ে দিলেই তো হয়ে যায়। রেজাল্টটা দিয়ে দিলেই হয়ে যায়। ভুক্তভোগী তো অবশ্যই, এটা একটা ঝামেলা। রিল্যাক্স। তাহলে আমি হা না দিয়ে কথা বলছি। এইবার যদি ভুল করেন আমি কিন্তু রাগ করব, ঠিক আছে? এইবার ভুল করা যাবে না। প্রশ্ন, জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। কত ধারায়? 142 ধারায়।
জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে কত ধারায়? 143 ধারায়। পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। যাবে না কত ধারায়? এইটাই কিন্তু কয়েকবার পরীক্ষায় আসছে, এইটার উত্তর কিন্তু পাচ্ছি না বারবার। পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না কত ধারায়? 142 ধারায়। পূর্ণ জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে কত ধারাতে? লাইভটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। সাকিব ভালোবাসা নিবেন এবং আপনাকে পছন্দ করি অনেক, এই কারণে সহ্য করে যাই। আমি আশা করি আপনার মতো ভালো মানুষ যা ঘরে ঘরে জন্মাক এবং নিজের প্রতি যত্নশীল হবেন, কেয়ারিং হবেন এবং অন্যকে আঘাত করার আগে একটু চিন্তা করবেন আপনাকে যদি কেউ আঘাত করে আপনি ততটুকুই কষ্ট পাবেন। ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ।